ঠিক আছে, তার ভিতরে যদি পানি থাকে, যদি অত্যাধিক চুলকানি থাকে, বার্নিং থাকে, বার্নিং পেন থাকে, এবং সেই সাথে যদি প্রস্রাবের জ্বালা পোড়া থাকে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, তাহলে ক্যান্থারিস, তাহলে ক্যান্থারিস। আচ্ছা, ডালকা মারার কাজ আছে জায়গাটাই, হার্পিস জোস্টারে ডালকা মারার কাজ আছে। কেমন? ঠান্ডা লাগার পর যদি জোস্টার হয়, ঠান্ডা লাগার পরে যদি হার্পিস জোস্টার হয়, রাত্রিকালে ঠান্ডায় আর্দ্র আবহাওয়ায় যদি বৃদ্ধি পায়, রাতে ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং গরমে যদি উপশম হয় এবং নড়াচড়ায় চলে বেড়ালে মোশনে যদি উপশম হয়, তাহলে ডালকা মারা। এটি কিন্তু এখান থেকে আরেকটা জিনিস শেখার আছে, আমি শিখতেছি যেটা, সেটা হচ্ছে যে কোনো রোগের মূল ক্যারেক্টারটা কিন্তু চলে আসতেছে অল্প কথায়। খেয়াল করেন আপনি, 3টা মেডিসিন বলছি, 3টা কিন্তু মূল ক্যারেক্টার চলে এসছে। কারণ ক্যান্থারিস প্রস্রাবে জ্বালা, প্রস্রাব মানে মূত্রতন্ত্র এবং সেই সাথে জ্বালা পোড়া, এছাড়া ক্যান্থারিস চিন্তা করতে পারি না আমরা। আর্সেনিক জ্বালা পোড়া, অস্থিরতা, গরমে গরমে বৃদ্ধি, ঠান্ডায় সরি গরমে উপশম এবং ঠান্ডায় বৃদ্ধি। গরমে উপশম স্যার, মানে ঠান্ডাতে বৃদ্ধি স্যার, কারণ শীতকাতর পেশেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, যে ভুল বলে ফেলছি। জি, ঠান্ডায় বৃদ্ধি, উত্তাপে উপশম, গরমে উপশম, এটা হচ্ছে আর্সেনিক। এটা মূল ক্যারেক্টার কিন্তু আর্সেনিক। আর্সেনিক তো অনেক বড় মেডিসিন। ডালকামারা ছোট বড় মিলিয়ে মেডিসিন একটা। ডালকামারা মূল বিষয় কিন্তু আমরা দেখি যে ঠান্ডা লাগায় বৃদ্ধি পায়, রাত্রিকালে বৃদ্ধি পায়, আর হচ্ছে ঠান্ডা আর্দ্র আবহাওয়ার সাথে ডালকামারার বিরাট একটা সম্পর্ক আছে কিন্তু। হ্যাঁ, আর উত্তাপে উপশম হয় ডালকামারা জোস্টারে। গ্রাফাইটিস কি বলে, এখানে গ্রাফাইটিসের কাছে হার্পিস জোস্টারে যদি বাম পাশে হয়, একটু আগে আমরা বলছি ডান পাশে জোস্টার হলে কি একটা মেডিসিন বলছি, ক্যান্থারিস। ডান পাশে হার্পিস জোস্টার হলে ক্যান্থারিস, বাম পাশে হলে গ্রাফাইটিস। ওকে, বিশেষত বুকে হয়, উদর বা পেটে হয়, যদি পিঠে হয়, বাম পাশে হয়, অত্যাধিক চুলকায় এবং চুলকালে যে মধুর ন্যায় ঘন ও চটচটে রস ঝরে, এটাতে গ্রাফাইটিস প্রমিনেন্ট। যদি ফাটা ফাটা হয়, ঠিক আছে, দ্যাট ইজ গ্রাফাইটিস। কি ক্ষেত্রে? হার্পিস জোস্টারের ক্ষেত্রে। ওকে, ক্যালিয়ার্স, এই মেডিসিনটা খুব কাজ করে এই জায়গাটায়। ক্যালিয়ার্স যদি ডান দিকের কানে, পিছনে, ঠিক আছে, ঘাড়ে, উপরের বাহুতে এবং বুকের দক্ষিণ দিকে যদি হয়, বক্ষের যাকে বলছে, যদি জ্বালা করে, হুল ফুটানো যদি যন্ত্রণা হয়, চুলকানি যদি থাকে এবং উত্তাপে যদি বৃদ্ধি হয়, তাহলে ক্যালিয়ার্স। এবং ক্যালি গ্রুপের একটা অন্যতম বৈশিষ্ট্য কখন বাড়ে? সাধারণত রাত্রে 2টার পর স্যার। হ্যাঁ, 2টা 3টা অথবা মধ্যরাতের পর, তখন ক্যালিয়ার চিন্তা করতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা। তারপরে রাস্টক্স, এখানে কিন্তু বড় মেডিসিন, আর রাস্টক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে সাধারণত ডান দিকের হার্পিস জোস্টার যদি হয়, ঠিক আছে, যদি অসহ্য চুলকানি হয়, জ্বালা, জ্বর ও অস্থিরতা, কখনো কখনো যে আমাশাযুক্ত যদি মল হয়, তাহলে রাস্টক্স। রাস্টক্সের অন্যতম আর একটা বৈশিষ্ট্য আমরা দেখি, পানিপূর্ণ ইয়েতে ঠান্ডায় কি হয়? বৃদ্ধি হয়। সেক্ষেত্রে রাস্টক্স কিন্তু ভালো কাজ করে। তারপরে আসি আমরা কিন্তু ওষুধের মূল ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি। তারপরে আসি সালফার। দেখেন, তো অবশ্য সালফার প্রয়োগ করতে হলে একটু চিন্তা ভাবনা করে প্রয়োগ করতে হবে, পোটেন্সির দিক থেকে কাপিং করে করাই ভালো। এমনিতেই যে কোনো স্কিন ইরাপশনে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অবশ্যই কাপিং করে দেওয়াটাই উত্তম হবে। অথবা কাপিং না করলেও আমরা কিন্তু ওষুধ দেই যখন, তখনই কিন্তু কাপিং করিয়েই দিতে পারি। এক পদ্ধতিটা এর আগে আমি বলছি, নিশ্চয়ই সবার মনে আছে কিভাবে করে থাকি আমরা। আমি যেটা করে থাকি তাই বলছি, এই আর কি। স্যার পদ্ধতিটা আরেকবার একটু বলবেন কি?
হ্যাঁ, অবশ্যই স্যার। আমি সাধারণত কি করি, 1 আউন্স হোক আর 4 আউন্স হোক, সেই বোতলের ভিতরে পানি নেই, ডিস্টিল ওয়াটার ইউজ করি আমি সাধারণত। ডিস্টিল ওয়াটারের ভিতরে ওষুধ মেডিসিনটা দেই সূক্ষ্ম মাত্রায়, 2 দানা 3 দানা হাইয়েস্ট দেওয়ার পরে, আর 8-10 ফোঁটা আরএস দেওয়ার পরে ওষুধটা তৈরি করি। করার পরে ওষুধটা 5-7টা বা 10টা ঝাঁকি নেই, যতক্ষণ পর্যন্ত সে ওষুধটা গলে না যায়। এবার টোটাল ওষুধটা ফেলে দেই, সম্পূর্ণ ফেলে দেই। ফেলে দেওয়ার পরে আবার শুধু পানি দিয়ে দেবো, এরপরে রুগীকে খেতে দেবো। ঠিক আছে, এটা কিন্তু এক প্রকার সূক্ষ্ম হয়ে গেল, ফাস্ট কাপিং হয়ে গেল। ঠিক আছে, আপনারা এইভাবে দিতে পারেন, দেখতে পারেন। তবে ওষুধে যে কাজ করবে না এই চিন্তা কিন্তু একজন হোমিওপ্যাথ কখনো রাখবেন না। একজন হোমিওপ্যাথের একটা কনফিডেন্স, কিন্তু এটা কনফিডেন্স লেভেলটা হাই হওয়া লাগবে। যেমন মনে করেন 1টা দানা 2টা দানা দিয়ে আরো 4-5টা দিয়ে দিই, এখানে কিন্তু ল্যাক অফ কনফিডেন্স। এটা এখন হোমিওপ্যাথের ল্যাক অফ কনফিডেন্স। ঠিক আছে, তারপরে তাহলে কি 5 ফোঁটা দিয়ে দিই, অথবা 1 ফোঁটা দিই, শুধু এই ওতে গ্লোবেলসে কাজ হয় নাকি? এই জায়গাটা কিন্তু ল্যাক অফ কনফিডেন্স। যে মাহবুব স্যার কিছু বলতে চাচ্ছেন মনে হয়, হাত উঠিয়েছেন। স্যার বলছি যে শততমিকের ক্ষেত্রে কাপিং না সহস্রতমিকের ক্ষেত্রে কাপিং, দুটাতেই করতে পারেন, দুইটাতেই করতে পারেন। ওকে, আপনারা সহস্রতমিক ফ্রিকোয়েন্ট যেমন ইউজ করা যায়, তাই বলে মনে করেন না যে সহস্রতমিক অ্যাগ্রাভেশন নেই। অ্যাগ্রাভেশন সবগুলোতে আছে। আপনি চিন্তাই করতে পারবেন না কোন মেডিসিনে অ্যাগ্রাভেশন হবে। মার্কসল অ্যাগ্রাভেশন হয়ে যাবে, রাস্টক্স অ্যাগ্রাভেশন হবে। যদি আমরা পার্মানেন্টলি সরিনাম, সালফার, গ্রাফাইটিস এগুলো আমরা দেখে থাকি, এছাড়া কিন্তু যে কোনো মেডিসিনে যখন তখন অ্যাগ্রাভেশন হতে পারে। ওই জন্য পোটেন্সিটা রুগীর সবকিছু দেখে দেওয়াটাই উত্তম। যেমন এই যে মেজোরিয়াম, মনে করেন মেজোরিয়াম যখন দেবেন তখন কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, বলা হচ্ছে যে রাস্ট্রাক্স বললাম, আর সালফার হচ্ছে হারপিস আরোগ্য হইবার পর পুনরায় যদি প্রকাশ পায়, একে রিকারেন্ট বলি আমরা। রিকারেন্ট যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু, এবং জ্বালা করে যদি হয়, গোসলের পর যদি বৃদ্ধি পায়, বিছানার উত্তাপে যদি বৃদ্ধি পায়, তখন সালফার ইউজ করতে পারে। যে হাত উঠিয়েছেন স্যার, বলেন। স্যার একটু আগে স্যার সূক্ষ্মের কথাটা বললেন, এটা বুঝলাম। স্যার অনেক সময় মানে সালফার ইউজ করতে অনেকে ভয় পায় যে কোন সময় না অতিরিক্ত অ্যাগ্রাভেশন ঘটে। স্যার পটেন্সির ব্যাপারে, এই ব্যাপারে কোনো আপনার কোনো সাজেশন আছে যে কোন পটেন্সিটা? হ্যাঁ আছে। জি সালফার ব্যবহার করতে যে হোমিওপ্যাথ ভয় পায়, মনে করতে হবে তার ভিতরে হোমিওপ্যাথির কিছু ঢুকছে। আর যে ভয় পায় না, মনে করতে হবে সে হোমিওপ্যাথি যতই পড়ুক এখনো পর্যন্ত হোমিওপ্যাথি কিছুটা শিখতে পারেনি। সালফার মেডিসিন ইউজ করতে গেলে আপনাকে ভয় পেতে হবে, তাহলে বুঝতে হবে আপনি হোমিওপ্যাথি। যেমন এই গল্পটা আমরা সবাই জানি, নাপিতের ফোড়া কাটার গল্প তো সবাই জানি নাকি স্যার? তো হ্যাঁ, তো সেজন্য সালফার ব্যবহার করতে গিয়ে যদি ভয় পাই, তাহলে ধরে নিতে হবে যে সে হোমিওপ্যাথি শিখছে কিছুটা। আপনি গ্রাফাইটিস ব্যবহার করতে গিয়ে ভয় পেতে হবে, আপনার ল্যাকেসিস ব্যবহার করতে হলে ভয় পেতে হবে। তাহলে ভয় পেতে হবে কি, তাই বলে কি দেব না আমরা? না, এই যে আপনার কনফিডেন্সটা গ্রো করতে হবে জায়গা থেকে। ল্যাকেসিস, সালফার, ডিপ্যাকটিন প্রচুর মেডিসিন আছে, এগুলো ব্যবহার করতে গেলে ভয় পেতে হবে। সালফার 0.1 দিয়ে যায় অ্যাগ্রাভেশন হয়েছে, পরে তাই থামানো যায় না। ডাল কামারা আমার একটা রোগীর অ্যাগ্রাভেশনে আমি থামাতে পারিনি। ঠিক আছে, লাস্টে সেই রোগী, ওরা তো বাচ্চা মানুষ, তো কষ্ট পাচ্ছিল, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে ইয়ে করেছে, তবে তারা আস্থা হারায়নি আমার উপরে। তারা বুঝতে পারছে বিষয়টা। ওই জায়গাটায় আমি অ্যান্টিডোট করেও ইয়ে করতে পারিনি। এটা আসলে এক একজনের সেন্সিটিভিটি এক এক ধরনের, তো এগুলো আমার একটা লেসন হয়েছে, শিক্ষা পেয়েছি এই আর কি। এই যে যেমন আমাদের ইকবাল জিলুল মজিদ স্যার 43 বছর ধরে উনি চিকিৎসা দিচ্ছেন। তো এই যে অভিজ্ঞতা, কিসের মেট্রামেডিকা, ইকবাল জিলুল মজিদ স্যার নিজেই মেট্রামেডিকা এখন, এটাই আর কি। সেই জন্য অভিজ্ঞতার কাছে পরামর্শ নেওয়ার দরকার আছে।
তাহলে সালফার ইউজ করতে গেলে আমরা হারপিক জোস্টারে যে কোনো জায়গায়, বিশেষ করে স্কিন ইরাপশনে যে কোনো মেডিসিন ইউজ করতে গিয়ে আমাদের ভয় পেতে হবে। যদি পুঁজযুক্ত হারপিস হয়, পুঁজযুক্ত সারা শরীরে, বিশেষত যদি পিঠে যদি হয় এবং যদি জ্বালা করে, তাহলে জিঙ্ক আমরা চিন্তা করতে পারি, জিঙ্ক। ঠিক আছে স্যার? যদি পুঁজযুক্ত হারপিক জোস্টার হয়, সারা শরীরে হয়, বিশেষত পিঠে বেশি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা জিঙ্ক চিন্তা করতে পারি। হারপিক জোস্টার অল্প কিছু মেডিসিন আমরা বললাম। এইবার আমাদের শাহিনুর ম্যাডাম কি যুক্ত হয়েছেন? কোথায় শাহিনুর ম্যাডাম, বিড়ালের মা? হ্যাঁ, এসছে শাহিনুর ইসলাম। জি ম্যাডাম, শাহিনুর ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন যে বলেন স্যার। এখন যে অংশটুকু পড়া হবে সেটা আপনার উদ্দেশ্যে, আপনার জন্য। এটা প্রথমে পড়ছিলাম, আপনার জন্য অপেক্ষায় আছি। যাই হোক, এখন যেটা পড়বো, জি জাযাকাল্লাহ, এটা হচ্ছে রিং ওয়ার্ম। আচ্ছা, রিং ওয়ার্মের রুব্রিকটা কি হবে কে বলতে পারবেন কাইন্ডলি আমারে? অবশ্যই পারবেন। কে পারবেন প্লিজ একটু যদি বলতেন, রিং ওয়ার্মের কেন্ট রেপার্টরিতে রুব্রিকটা কি হবে? মার্কেটিং আছে স্যার। রহমতুল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। স্যার ভালো কালকে আছেন? অনেকবার ডাকার পরেও আপনার কণ্ঠ শুনতে পারিনি। কখন? ভালো, কালকে ডাকছিলাম একবার। ও সকালে স্যার একটু ফাঁকা ছিলাম, শুনিনি। আচ্ছা স্যার, জি স্যার। তাহলে কেন্ট রেপার্টরিতে রিং ওয়ার্মের রুব্রিকটা রহমতুল্লাহ স্যার একদম ক্লিয়ার করে দেন প্লিজ। স্কিন ইরাপশন, হারপেটি, তারপরে হারপেটি। হ্যাঁ জি স্যার, ওই পর্যন্ত গিয়ে সার্সিনেটেড আমরা দিতে পারি। স্কিন হারপেটিক সার্সিনেটেড। হ্যাঁ, এইটা হচ্ছে আমি আর দেখাচ্ছি না আজকে, যেহেতু আজকে আমরা থেরাপিউটিক্স পড়তেছি। মাঝে মাঝে থেরাপিউটিক্স পড়ার দরকার, তাহলে একটু মানে ভালো লাগে। আচ্ছা, তো এই দাঁত রিং ওয়ার্মের, বিশেষ করে যার মাদ্রাসায় লেখাপড়া করতেছে, রিং ওয়ার্ম ধরে নিতে হবে শতকরা 40 থেকে 50 জনের আছে। এবং ওরা আসে, আমার একটা মাদ্রাসা বলা আছে, তারা চিকিৎসা নিয়ে যাবে, ওরা আসে। এই রোগী, ম্যাক্সিমাম এই রোগী আমি বলেই দিয়েছি, একেবারে কিওর হবে না যতদিন মাদ্রাসায় থাকা হবে। মাদ্রাসা ছাড়লে পরে কিওর হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। এতদিন আমরা একটু করে রাখবো, উপশম দিয়ে রাখবো ইনশাল্লাহ। মেডিসিন তার কনস্টিটিউশনালি দেবো, ওটা কোনো ব্যাপার না। যেমন একই মাদ্রাসা থেকে আসতেছে, 3 জন আসলে 3 জনের 3 প্রকার মেডিসিন হয় কিন্তু, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তাহলে বলা হচ্ছে যে রিং ওয়ার্মের একটা ছবিটা দেখায় আসি। কামরুল স্যার তো দেখাবে না, কামরুল স্যার তো এখন ভাত খাচ্ছে। স্যার, এটা রিং ওয়ার্মের ছবি স্যার, এটা তো আমরা সবাই জানি, যা চর্বিত চর্বণ করতেছে আর কি। দেখেন বিভিন্ন ক্যাটাগরির, কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। স্যার আমি দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছি না, তাহলে আপনার নেটওয়ার্ক দুর্বল। স্ক্রিনটা শেয়ার করেন স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি সরি, স্ক্রিন শেয়ার দেইনি, সরি, এক্সট্রিমলি সরি। বয়স হয়ে গেছে তো, আর কত। এসব বলে লাভ নাই স্যার। এবার দেখা যাচ্ছে স্যার। ঠিক বলেছেন স্যার। দায়িত্ব আপনি সব সালাউদ্দিন স্যারের দিয়ে দিন। আচ্ছা, দেখেন স্যার, রিং মানে কি? রিং মানে বৃত্ত বা গোল, তাই তো? রিং মানে চুরি স্যার, কি বলেন? রিং মানে ring আংটি মানে- স্যার। আচ্ছা ঠিক আছে, এই যে রিং মানে গোল, গোলাকার একটা বৃত্ত টাইপের, তাই তো? বৃত্ত আবার সার্কেল হয়ে যায়। সার্কেলের প্রধান সূত্র হচ্ছে প্রথমে কি থাকে, পাই আর স্কয়ার, নাকি স্যার? বৃত্তের সূত্র পাই আর স্কয়ার। আচ্ছা, এখন বৃত্ত হতে হলে মাঝখানে তার আবার কেন্দ্র থাকা লাগে। তো
তো রিং তো অত ওই ধরনের গোল না, রিং মানে গোল বৃত্ত, এটাই ধরে নেব। দেখেন এই ধরনের, এর এজ থাকে, একটা এজ থাকে, এজ মানে কি কর্নার থাকে, দেখেন এই যে গোল চারিদিকে এজ, এজেই সাধারণত এগুলো বেশি চুলকানিটা থাকে। এই যে রিং ওয়ার্ম, আরো ক্যাটাগরি আছে বিভিন্ন, আপনারা ছবি একটু দেখবেন কাইন্ডলি, দেখেন মাঝে মাঝে ছবি দেখবেন, ঠিক আছে, মাঝে মধ্যে এই ইয়েতে ছবি দেখবেন। আর গতকাল আমি বলছি যে যা গুগলে পাওয়া যায় তা মুখস্থ করার দরকার নেই। এই যে আমরা একটু দেখে নেই, তাহলে মনের ভিতর থাকবে। আমাদের বিড়ালের মা শাহিনুর ম্যাডাম দেখতে পাচ্ছেন তো? জি স্যার, দেখতেছি স্যার। হ্যাঁ, এইবার দেখেন, দিস ইজ রিংওয়ার্ম। আচ্ছা, বলা হচ্ছে যে একটি বৃত্তের পরিধিরূপ আকার ধারণ করিয়া চর্মের উপরে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি জন্মে, পরিধির অভ্যন্তর ভাগ প্রায় স্বাভাবিক থাকে, ভিতরে কিন্তু স্বাভাবিক থাকে, নাও থাকতে পারে। এই রূপে অঙ্গুরের ন্যায় বৃত্তাকার উদ্ভব হয়ে বলে ইয়াকে রিংওয়ার্ম বলা হয়। একটি বৃত্তকে ছেদ করিয়া অপর একটি বৃত্ত জন্মে এবং এই রূপে ইহা ক্রমে বিস্তৃত হইয়া পড়ে। কখনো কখনো বৃত্তের কেন্দ্রে রক্তময় তরল পদার্থপূর্ণ এবং বৃহৎ ফোস্কা জন্মে, ইয়াকে হার্পিস আইবিস বলে। অধিকাংশ ক্ষেত্রে হস্ত, পদের পৃষ্ঠে এবং বাহু, উরু আদি বিভিন্ন জায়গায় হতে পারে শরীরে, এই আর তাই বলা হচ্ছে। আচ্ছা, আবার আমরা কি টিনিয়া এটাকেই বলি রেবেকা ম্যাডাম? স্যার আচ্ছা, কি বল, আমরা কি এটাকে টিনিয়া বলি? টিনিয়া স্যার ওই যে চুলের কর্নার কর্নার ওইটা না স্যার, চুলে যেটা হয়। গুটিকার মধ্যে পুঁজ হয় এবং তা হইতে শুষ্ক চামড়ার ন্যায় মামড়ি জন্মে এবং কতকগুলি একত্রিত হইয়া মস্তক আবৃত করিয়া ফেলে, ইয়াকে টিনিয়া ক্যাপাইটিস বা টিনিয়া টনসুরান্স বলে। অত্যাধিক চুলকানি সকল প্রকার দাঁত প্রধান এবং একমাত্র কষ্টকর উপসর্গ। দাঁতের প্রধান বিষয় হচ্ছে এটা চুলকানি থাকবে, কষ্টকর চুলকানি থাকবে, এবং মাথায় হলে অনেক সময় চুল পড়েও যেতে পারে। এখন কি করতে হবে? চিকিৎসা দিতে হবে। ওকে, আচ্ছা, স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, অবশ্যই যদি স্যার। অনুমতি দেন। জি জি, স্যার ওই যে বারবার ইচ যেটা বলে, এটার সাথে এই দাদের এটা কোনো রিলেশন আছে স্যার? মানে দেখি এটাকে স্যার, আলাদা আমার ভাবে ছবি বলবো? ওখানে অবশ্যই রিলেশন আছে, যেহেতু স্ক্রিন অপশন হলে রিলেশন থাকবেই। মানে বারবার ইচটা স্যার দাদের সাথে অনেক সামঞ্জস্যপূর্ণ, তাদের মতো এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকে এবং ওইটা ওই যে বর্ডার থাকে এবং বর্ডারে ফুসকুড়ির মতো হয়, কিন্তু ভিতরের দিকে ঠিক থাকে। জি জি জি, Barber's is also called tinea, barba and ringworm of the beard. It is fungal infection that often develops on the skin underneath the beard. দেখি ছবিটা দেখি, এই যে স্যার বারবার, ওরে আল্লাহ, এ তো ভয় লাগছে দেখে। It is also called tinea. জি ম্যাডাম, যেটা কিছুক্ষণ আগে বলতেছিলেন। জি জি জি, থ্যাংক ইউ স্যার। তাহলে এটাও দেখা হয়ে গেল আমাদের। স্যার আমরা তো দেখতে পাচ্ছি না স্যার, আমি কি দেখতে পাচ্ছি না নাকি সকলেই দেখতেছেন স্যার? ম্যাডাম আপনার নেটওয়ার্ক দুর্বল, আপনার নেটওয়ার্ক না, আপনার মোবাইলের নেটওয়ার্ক দুর্বল। জি, বারবার সিস্টেম। এবার আমরা আবার কাম টু দা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে ব্যারাইটা কার্ভের একটা কাজ আছে। কিসে আমরা কি পড়তেছি? আমরা রিংওয়ার্ম পড়তেছি। বলেছে গন্ডমালা ধাতুগ্রস্ত শিশুদের মুখমণ্ডল মুখমণ্ডল ছাড়া শরীরের সব স্থানে যদি দাঁত হয় এবং মাথায় যদি হয় এবং সেখান থেকে যদি চুল টাক পড়ে যায়, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ভ। আবার পড়ছি, গন্ডমালা ধাতুগ্রস্ত শিশু মুখ ছাড়া শরীরের সব স্থানে দাঁত হয় যদি এবং মাথায় যদি দাঁত হয়, সেখানে চুল পড়ে যায়, তাহলে ব্যারাইটা কার্ভ। ক্যালক্রিয়া কার্ভ কি? এর আগে ছিল গন্ডমালা, এবার স্কোফোলাস ধাতুগ্রস্ত ব্যক্তিগণের এবং
শিশুদের বিশেষত মাথায় এবং মাথায় যদি উপরে যে স্থূল যদি মামড়ি পড়ে এবং তাহার নিচে যদি হলুদ পুঁজ হয় ক্যালকেরিয়াকার, মাথায় মামড়ি যুক্ত যদি হলুদ পুঁজ হয় ক্যালকেরিয়াকার। আচ্ছা, ক্লিমেট্রিসের স্কিনে তো কাজ আছে, তো বেশ ভালো লাগছে। ক্লিমেট্রিস ইরেক্টা আমরা তো জানি এ শুধু ইউরিনারি ট্র্যাক্টে কাজ করে, মানে আমি জানতাম, আমরা না আমি। যাই হোক, ক্লিমেট্রিসের কাজ আছে, দেখেন বলছে অসহনীয় চুলকানি, দাঁত শরীরে ভিন্ন ভিন্ন স্থানে হয় এবং বিছানার উত্তাপে এবং গোসলের পরে প্রচুর চুলকায়। যেই দাঁতটা শরীরের বিভিন্ন জায়গায় হবে, ঠিক আছে, এবং বিছানার উত্তাপে এবং গোসলের পরে চুলকানি বৃদ্ধি পাবে, তাহলে ক্লিমেটিস। আবার ক্লিমেটিস কিন্তু ইয়েতে খুব ভালো একটা মেডিসিন, ইউরিনারি ট্র্যাক্টের উপরে। আচ্ছা, এবার আসি নেট্রাম কার্ভ। আমরা পড়তেছি রিংওয়ার্ম। বলা হচ্ছে যে হাত পা না, হাতের পৃষ্ঠে মানে হাতের উপরের দিকে, নাক, মুখ, ঠোঁটের উপরে যদি দাঁত হয়, যদি ঘষলে পরে ঠান্ডা প্রয়োগ করলে, রাবিং এবং ঠান্ডা প্রয়োগে, কোল্ড অ্যাপ্লিকেশনে যদি উপশম হয় চুলকানি, তাহলে নেট্রাম কার্ভ। নেট্রাম কার্ভটা কি? নেট্রাম কার্ভ সাধারণত হাতের উল্টা দিকে, যেটা নাকে, মুখে, ঠোঁটে যদি হয়, সেক্ষেত্রে যদি ঘষলে এবং ঠান্ডা প্রয়োগে চুলকানি উপশম হয়, তাহলে নেট্রাম কার্ভ। তাহলে এবার নেট্রাম ইউর কি বলে দেখি। যদি কনুইতে হয়, হাঁটুর উপরে হয়। জি 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 বলেন। কনুইতে হয়, কনুই, হাঁটুর উপরে। রিংওয়ার্ম যদি দাঁত যদি কনুই, হাঁটুর উপরে, অন্ডকোষে, উরুর ভিতরের দিকে, এই যে ম্যাডাম, উরুর ভিতরের দিকে ভয়ানক চুলকায় এবং রস পড়ে, তাহলে অবশ্যই নেট্রামিউর চিন্তা করতে পারি। তবে এখানে কিন্তু বেশ কিছু অন্য মেডিসিন আছে, যেমন পোটেন্টিক আছে, গ্রাফাইটিস আছে, পেট্রোলিয়াম আছে, রাস্টক্স আছে। আচ্ছা, আমি স্যার কুচকির কথা বলছেন, কুচকির জি ভিতরে স্যার, জি স্যার, জি স্যার। কুচকিতে যদি হয়, এখানে নেট্রামিউর, ক্রোটন, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, রাস্টক্স। আমরা কিন্তু মূল ক্যারেক্টারে যাব, কিন্তু সবসময় মেডিসিনের মূল ক্যারেক্টারে যাব। সিপিআর কিন্তু কাজ আছে, সিপিআর কাজ আছে। কেমন বলা হচ্ছে? যদি কনুইতে হয়, হাঁটুতে হয়, হাত পায়ের পৃষ্ঠে মানে উপরের দিকে হয়, গ্রীবা, ঘাড়ে, এবং কানের পিছনে যদি হয়, কোমরে যদি হয়, চুলকাইলে অধিক জ্বালা করে এবং আঁশ ধরে, আঁশ মানে আঁশ ওঠে, ঠিক আছে। এবং ঋতুস্রাবের সময় অথবা প্রেগনেন্সি পিরিয়ডে যদি বৃদ্ধি পাই, তখন আমরা সিপিআর ইউজ করব। তাহলে সিপিআর রিংওয়ার্মটা কি হলো? কনুইতে, কোমরে, হাঁটুতে, হাতের উপরের দিকে, ঘাড়ে, কানের পিছনে, এইসব জায়গায় যদি হয়, চুলকালে যদি আঁশ ওঠে, আঁশ। মহিলাদের ক্ষেত্রে স্পেসিফিক বলা হচ্ছে এখানে, যদি মাসিকের সময়, প্রেগনেন্সি পিরিয়ডে, অথবা সন্তান পালনকালে, যখন ওই যে স্তন্য দুধ পান করাই, এই সময়টা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সিপিআর ভাবতে পারি। এইবার বিখ্যাত মেডিসিন টেলুরিয়াম। স্যার এক্সকিউজ মি স্যার, আপনি কে? হু আর ইউ? আমি স্টুডেন্ট স্যার। বলেন স্যার, ওই যে কথাগুলি বললেন স্যার, যেসব লোকেশনে, সেই সঙ্গে স্যার সিপিআর যে ক্যারেক্টারটা মিলতে হবে, তাই না স্যার? নিঃসন্দেহে। বউ, সংসার প্রতি অবহেলা, বিতৃষ্ণা, তাই না স্যার? এখন জি জি জি, আজকে হচ্ছে আপনার ইউটেরিয়ান তার হচ্ছে
বাল্কি ইউটেরাসে 51 বছর বয়স, এখনো হচ্ছে মেন্স হচ্ছে, ঠিক আছে, তাকে সিপিয়া দিলাম শুধু এইটার উপরে নির্ভর করে। এখন তার বাড়ির কাজ কাম করতে ভাল লাগে না, ওকে, আর হচ্ছে মেহমান টেহমান আসলো, রান্না বান্না এইসবের প্রতি তার তেমন একটা ভাল লাগে না, আগে খুব এসব লাগতো, এইসবের বেস করে। আর ইউটেরিয়ান যে কোনো ব্যাপারে, ইউটেরাসের যে কোনো ব্যাপারে সিপিয়া আপনি ফার্স্টলি ধরে নেবেন। যেমন ঘাড়ে, সার্ভাইকাল রিজিয়নের যে কোনো ব্যাপারে সবচেয়ে বড় মেডিসিন কি কামরুল স্যার? কস্টিকাম। সার্ভাইকাল রিজিয়নের সবচেয়ে বড় মেডিসিন কস্টিকাম, ঠিক আছে। ইউটেরাসের উপরে প্রচুর মেডিসিন আছে, তবে সিপি আপনাকে চিন্তা করাই লাগবে, ওকে। এই জন্য সিপিয়া পালস। যাই হোক, সিপিআর মূল ক্যারেক্টার তো দেখতেই হবে। এইবার আসি বিখ্যাত মেডিসিন টেলুরিয়াম। শরীরের সব জায়গায় দাঁত হয়, শরীরের সব জায়গায় দাঁত হয়। একটু বৃত্তকে ছেদ করে অপর একটি বৃত্ত জন্মায়, তার মানে বৃত্তগুলো গায়ে গায়ে লেগে থাকে, বৃত্তগুলো গায়ে গায়ে লেগে থাকে, তার মানে দাঁত একটার সাথে একটা লেগে থাকে। আচ্ছা, এবং শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এছাড়া জ্বরও থাকতে পারে তার। চুলকানিটা খুবই বেশি, কষ্টদায়ক চুলকানি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই টেলুরিয়াম চিন্তা করব, ঠিক আছে স্যার? যদি এখানে সালফারের কথা কি বলিনি, কিন্তু আমি কিন্তু সবচেয়ে বেশি সালফার ইউজ করে থাকি রিং অর্গে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। স্যার এই যে যেটা টেলুরিয়ামের যে কেস বলেন স্যার, ওই শেষের দিকে ওই সাইন সিমটম আমি পেশেন্ট গুলো দেখেছি টেলুরিয়ামে, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাগ্রাভেশন অনেক সময় হয়ে যায়, তখন লো পটেন্সি দিয়ে ইয়ে করতে হয়, মানে আমার যেটা প্র্যাকটিক্যালে পরবর্তীতে ওই সালফারের লক্ষণগুলো আসে। সালফার দিলে ঠিক হয়ে যায়। ওই জায়গাটায় আসলে পার্থক্য করা বেশ মুশকিল হয়ে যায় টেলুরিয়াম সালফার, বুঝছেন? মানে আমি দেখছি। তো যাই হোক, জি স্যার অবশ্যই। তবে অ্যাগ্রাভেশন, স্কিন ইরাপশন সারাবেন, অ্যাগ্রাভেশন হবে না তাহলে কিন্তু সারবে না, উপশম হবে, ঠিক বললাম কিনা? কারণ এটা কিওরিং এর একটা ল, কিন্তু কিছুটা অ্যাগ্রাভেশন হবে। স্যার আমার এই জায়গাতে একটা বিষয় হচ্ছে, মানে আমি এরকম একটা পেশেন্টকে, টেলুরিয়ামের পেশেন্ট, আমি সবকিছু লক্ষণ দেখে, বিশেষ করে আপনার হচ্ছে একটার উপর আরেকটা সুন্দরভাবে সেট করে করে অনেক জায়গাতে এই রিং ওয়ার্কটা হয়েছে। আমি ওকে টেলুরিয়াম দেওয়ার পরবর্তীতে কিছুটা দিন পরবর্তীতে মোটামুটি একটু কাভারেজ হয়েছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ওর পাশ দিয়ে ফুসকা পড়ে যায় পানিযুক্ত, ঠিক আছে, এবং সেটা ইয়ে করে দিলে জ্বালা। এইটাতে আমি তো খুব ইয়েতে পড়ে গেলাম। পরবর্তীতে আমি একবার মিস ইউজ হয়েছিল, মানে রাস্টক্স দিয়েছিলাম, রাস্টক্স দেওয়াতে আমি এটার কোনো রেজাল্ট পাইনি। পরবর্তীতে মজার বিষয় হলো স্যার, ওনার হচ্ছে এটা নিয়ে আমাকে এসে বলে যে ওনার হচ্ছে বুকে চাপ চাপ ব্যথা অনুভব হতে, এরপর পরবর্তীতে কেমন জানি একটু মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। আমি পেশেন্টটাকে পরবর্তীতে রেনাল কিউলাস দিয়েছিলাম স্যার, ভালো হয়ে গেছে স্যার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি স্যার, রেনাল কিউলাস বাল্বের এখানে কাজ আছে স্যার, দারুণ। রেনাল হচ্ছে বলছে যে তার রেনাল ইয়ার হচ্ছে স্নায়ুশুল থাকতে পারে, স্নায়ুশুল, তার স্নায়ুতে স্নায়ুশুল থাকতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইউর কাইন্ড এক্সপিরিয়েন্স শেয়ারিং। জি রহমতুল্লাহ স্যার শেয়ার করেন, আমাদের ইকবাল স্যার শেয়ার করেন। জি ম্যাডাম বলেন, কোশ্চেনটা বলেন। এবার মোটামুটি কয়েকটা মেডিসিন বলছি, এবার শাহিনুল ম্যাডাম বলেন। স্যার এই যে মাথার মধ্যে স্যার শুকনা দাঁত হয়, চুলকালে মনে হয় যেন মাথা থেকে পাউডার পরে, এইটা স্যার এটা কি, এটা একটু বুঝেন। আর একটু স্যার ঘাম লেগে স্কিন গুলো ভীষণ চুলকায়,
এই দুইটা মেডিসিন স্যার, এই দুইটার মানে রুব্রিকটা কি হবে স্যার, এইটা দুটো একটু বুঝিয়ে দেন। গামলে অনেক পেশেন্ট স্যার আমার এই খালি গামলে চুলকায়। কালকে একজনের দিয়েছি স্যার সিপিয়া, ওনার কোনো রসকস কিছু বেরো না, উনি বডি সিপিয়ার। আরেকজনের দিয়েছি স্যার সালফার। এখন কালকে দিয়েছি আল্লাহ পাক জানে কি আর কি, যেটা একজনের ওই যে গামলে চুলকায়। ঘামলে চুলকায়, এই জায়গাটায় সবচেয়ে বেশি কাজ পাবেন আপনি আর্সেনিকের। ওকে, আমি পেয়েছি। স্যার পিপাসা তো নাই স্যার, পিপাসা নাই, জ্বালা পোড়া তেমন আমরা চুলকাইলে জ্বলে, বলে চুলকাইলে জ্বলে, কিন্তু পিপাসা নাই কিছু এই নাই। ঘামলে চুলকায়, এই ঘামটা কিন্তু যখন ঘামে তখন চুলকায় না, এই ঘামটা যখন শুকাতে থাকে তখন কিন্তু চুলকায় তার। বুঝা গেছে? তার মানে যখন ঠান্ডায় তার ইয়ে হয়, বৃদ্ধি হয়। বুঝা গেল বিষয়টা? জি জি স্যার। স্যার আবার ভাগিনার এখন ও যে 9 বছর বয়স, ওরও স্যার এমন চুলকানি দিছে পরশুদিন গ্রাফাইটিস। স্যার 2 দিনে দেখলাম একটু কিছুটা আল্লাহর মতে ইমপ্রুভ দেখা যাচ্ছে। ঠিক আছে, যেটাই দেবেন গ্রাফাইটিস, আমরা যেটাই বারবার বলতেছি কিন্তু গ্রাফাইটিস দেন, সালফার দেন, ওই যে টেলুরিয়াম দেন, যেটাই দেন এই ওষুধগুলো দেওয়ার সময় কিন্তু মেজোরিয়াম, সরিনাম, এই ওষুধগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু কাপিং সিস্টেমে দেবেন, অথবা নিজে সূক্ষ্ম করে দেবেন, মনে থাকে জানো। জি জি নাহলে কিন্তু বৃদ্ধি পেয়ে গেলে আপনি বদনাম হয়ে যাবে। এক রোগীতে তার চিকিৎসা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, আমি চোখের সামনে দেখেছি খুলনাতে। আমাদের গোলদার স্যার কি আছে এই জায়গায়? গোলদার স্যার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি, তা শুনতে চায় না মানুষ। যাক, আর কি বলবো। স্যার স্যার ওই যে বুঝতে পেরেছেন তো স্যার কি ঘটনা? ওই স্কিনের অপশন এক রোগীতেই তার শেষ করে দিয়েছে। এখন তার ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হয়েছে। সেই রুগীটা যাই হোক, তার স্ক্রিন অপশন বেড়ে গিয়েছে। সে কি করেছে, ওনার আশেপাশে যত ইয়ে আছে, দোকানপাট আছে, মানুষজন যা আছে, সবার ডেকে 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 বলেছে, এই দেখেন ওনার কাছে ওষুধ খেয়ে আমার এই হয়েছে, ওনার কাছে এসে লাস্টে আমি সেখানে হ্যান্ডেল করছি মাঝে, এবং ওনার সাংবাদিক নিয়ে এসে টাকা পয়সা খরচ করছে সেই ইয়েকে, সেই ডাক্তার সাহেবের। এজন্য স্ক্রিন অপশনের রোগীকে আপনি বলে দেবেন যে আপনি এটা বাড়তে পারে, সহ্য করতে পারলে ওষুধ খাবেন, নাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার গত 2-3 মাস আগে একজন নারী আসলেন, এসে বললেন ডাক্তার সাহেব, এই যে দেখেন আমার ঠোঁটের 2 পাশে চর্মরোগ হচ্ছে, চুলকায়, ড্রাই। আমি বললাম আপনি কোনো কিছু ব্যবহার করছেন? বলে জি ব্যবহার করছি, সেটা একটা মলম দিছিল, সেটা ব্যবহার করছি, তো আবার হয়ে যাচ্ছে। আমি তো ওনার দিকে তাকাইছি, আপনি তো আমার এখন দিনে দিনে ম্যাথমেটিক্যাল নামই দিয়ে দিচ্ছেন আমার। তো আমিও একটু এই জন্য একটু বেশি পড়াশোনাও করতেছি। আসলে রোগী হ্যান্ডলিং করতে পারলে সবচেয়ে ভালো হয়। যত রোগী আসুক তাকে ছাড়বো না, হয় 1 টাকা দেব 2 টাকা দেব, কিন্তু তার থেকে আমি শিখতে পারি। স্যার এই ম্যাথমেটিকা এটা আমার কথা না তো স্যার, এটা হানিম্যান স্যারের কথা, অর্গাননের কথা। অর্গানন হানিম্যান স্যার বলছেন যে প্রত্যেকটা হোমিওপ্যাথের নিজস্ব ম্যাথমেটিকা লিখতে হবে। অর্গাননে বলতেছে। জি স্যার। তারপরে আমি তো ওনার দিকে তাকাইলাম এক নজরিয়া, কিচ্ছু বললাম না। সেপিয়া 02। জি স্যার। জাস্ট এই সেপিয়া 02, তাও কাপিং করে বলছিলাম। এই নাই, চর্মরোগ নাই স্যার, মুখে চর্মরোগ নাই ওনার, উনি কোয়ালিফাইড গ্রাজুয়েট উনি। আচ্ছা, তারপরে গত 2 মাস একটা মেয়ে আসলো, আসে বললো ডাক্তার সাহেব দেখেন আমার শরীরে দানা দানা, কত অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, এটা খাচ্ছি সেটা খাচ্ছি, অ্যান্টিফাঙ্গাল, কিছুই যাচ্ছে না। আমি স্যার কিছু করলাম না, আমি ওনার চেহারার দিকে তাকাইলাম এক নজর, তাকায় বেলাডোনা দিলাম স্যার 01 আর 02। 01 খাওয়ার পরে আসে বললো ডাক্তার সাহেব কি ওষুধ দিচ্ছেন, ফোনে বললো কোনো কাজ হয়নি, আপনি চলে আসেন। আসলো, আমি বললাম কি খবর মা, কি অবস্থা? বলে না কমেনি। আমি বলি দেখি তোমার হাতগুলা,
হাতে নাই, আমার হাত কিন্তু ভালো হয়ে গেছে। এখন তুমি যে বললে একটু কাজ করেনি, বলে একটু মুখে রয়ে গেছে। আমি বললাম পরবর্তী শিশি দিচ্ছি না, ওটা এইভাবে খাবো। 0102 স্যার, যেখানে অ্যান্টিবায়োটিক খায় কল্যাণপুর কিপ্টিসিনা হসপিটাল স্কিন স্পেশালিস্টের কাছে, কিচ্ছু হয়নি স্যার। থাইরয়েডটাতে সম্পূর্ণ মুক্ত। ওই দিন আমাদের এখানে যে একজন আপা আছেন, এইমাত্র আপনার সাথে কথা বললেন, আপা শাহিনুর আপা কি একটা কেস আমাকে বলছিলেন, আপা কি মনে আছে? গত 15 দিন আগে উনি ওষুধ দিয়েছিলেন কিনা আমি মনে করতে পারছি না। আমি বললাম শাহিনুর আপা ওকে আর্নিকা 02 দেন, চর্মের সমস্যা। আপা তো এখানে আছেন মনে হয়, বিরিয়ানির মা বলেন। স্যার বলবো? হ্যাঁ বলেন তো ম্যাডাম। স্যার বাচ্চাটার বয়স হলো 2 বছর 8 মাস। এখন বাচ্চাটার মশা কামড় দিলে হাঁটু থেকে পাতা পর্যন্ত একদম পচে, জায়গাটা প্রথমে শক্ত হয়, তারপরে পচে গলে একবারে দুনো পা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। আর এখন তার পুরা ফেসের মধ্যে গুড়ি মানে স্কিনের ভিতর দিয়ে মনে হয় পুরোটা ফেস ফুলে উঠছে। আর হচ্ছে হাতে আর পায়ের পাশে শরীর তো কিন্তু ফেসে আর এই যে পা এই হাতে পিঠে স্যারের সাথে আলোচনা করলাম। আর বাচ্চাটা কিন্তু ভীষণ ভয় পায়, বৃষ্টি আসলে বা কোনো শব্দ শুনলে ঘুমের মধ্যে লাফ দিলে তো উঠে আর চিৎকার দিয়ে বলে আম্মু আমার ভয় লাগে। তখন ওর আম্মা একটু ধমক দিলে চুপ হয়ে থাকে, কিন্তু ওর ভীষণ ভয় পায়, দিন হোক রাতে হোক ওর ভীষণ ভয়। আর হচ্ছে খাওয়া দাওয়া বেশি, ঘাম বেশি, কিন্তু রোগীটা হচ্ছে স্যার ক্যালকেরিয়া কার্ভের, কারণ তার মাথাটা বডির তুলনায় অনেক বড়, পেটটাও বড়, আর ভীষণ ঘামে, শুকনো শরীরে একদম শীর্ণ টির্ণ, কিন্তু তার অনবরততে সে স্যার পোশাক ছাড়া থাকে, মানে তার ঘাম ঝরে পড়তেই থাকে। তারপরে হচ্ছে স্যার ওর আরেকটি সমস্যা হচ্ছে ঘাম তো থাকে, আর স্যার থাকে লালাও পরে, মার্সেলের কিছু সিমটম আছে স্যার, কিন্তু পরে স্যারের সাথে শেয়ার করলাম, স্যার বললো যে আর্নিকা দেওয়ার জন্য। স্যার 3 দিন খাওয়ার পরে মাশাআল্লাহ স্যার পায়ের এই কতগুলো তার শুকিয়ে গেল। আর তার এই যে স্কিনে যে গুড়ি এগুলো ছিল, এগুলো স্যার ঘামাচির চাইতো ছোট ছোট, কিন্তু স্যার এগুলো ওই যে আর্টিকেরিয়ার মতো কিছুটা, কিন্তু এইটাও চলে গেল 3 দিন। কিন্তু এখন গতকালকে আবার আমার বাসায় আসছিল, দেখলাম স্যার নাই বলতেই চলে, এত সুন্দর একদম আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এখন ওই ওষুধ অফ, স্যার 3 দিন খাওয়ানোর পরে স্যার বলছিল 6টা ডোজ দেওয়ার জন্য। আমি 2 আউন্সের ভিতরে স্যার একটা গ্লুকোজ দিছিলাম, 3 দিন খাওয়ার পরে এখন অফ, এখন ফাইটাম চলতেছে। মাশাআল্লাহ বাচ্চা অনেক সুস্থ, পায়ের এগুলো সব শুকিয়ে গেছে, চর্মটাও একদম সেরে গেছে, কিন্তু মনে হয় যেন কিছু একটু দেখা যায় হালকা, এই আর স্যার কেসটা। ফাইন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বরিক ভালো করে, বরিকটা স্যার ভালো করে যদি আমরা পড়ি, বরিককে আর্নিকা সব প্রত্যেকটা ওষুধেরই আমরা যে কোনো ক্যান্টো ভালো করে পড়বো, বোগারও ভালো করে পড়বো। আসলে এই ছোট ছোট মনে হয় ওষুধগুলো তো একটা ডিপ অ্যাক্টিং, কিন্তু আসলে প্রত্যেকটা ওষুধের তার আমার ছেলে তো প্রতিটা হোমিওপ্যাথি ওষুধ এখানে, যদিও আমরা অ্যাকুইট কেস বলি, অ্যাকুইট মায়োজম ভিত্তিক বলি, ক্রনিক মায়োজম ভিত্তিক বলি, অনেক অবজারভেশন আমাদের আছে, কিন্তু প্রতিটা ঔষধ, হোমিওপ্যাথি ওষুধ আমাদের শরীরের পারমাণবিক লেভেলে কাজ করে। ধরেন আমার বডিতে 70 ট্রিলিয়ন সেল আছে, একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে 70 ট্রিলিয়ন সেল আছে, এক একটা সেলের মধ্যে 300 কোটি ইনফরমেশন আছে। যখন হোমিওপ্যাথি ওষুধ আমরা পটেন্টাইজ করি আর যখন আবার এটাকে ঝাঁকি দেই, তখন ওর মধ্যে যে পারমাণবিক শক্তি উৎপাদিত হয়, ওই শক্তি যখন আমার শরীরে কাজ যায়, জীবায় দেই, তখন থ্রু দ্য নার্ভাস সিস্টেম বডির সমস্ত ট্রিলিয়নে যে ধাক্কা মারে। যখনই ধাক্কা দেয় তখন যদি ঔষধটা সমলক্ষণে হয়ে যায় তাহলে দারুণ ভাবে কাজ করে। আমরা বলে যে আহারে ক্যান্সারে ভালো হবে না, আহারে লিভারে ভালো হবে না, ঔষধপত্র সবই আছে, কিন্তু আমি তো ওষুধটা তার জীবনী শক্তি, রোগ শক্তির সাথে তো তার লাগাইতে পারলাম না। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, দিব কি দেব না। আসলে ভালো করে মেডিসিনকে পড়তে হবে, জানতে হবে। আর এই যে সেশনগুলো আজকে কত ভালো ভালো সেশন অংশ নিচ্ছেন, তবে আমি অনেক একটা কেস বলি আপনাদের কাজে লাগবে। গত 30 তারিখে একজন হোমিওপ্যাথিক ডক্টর আমাকে ফোন দিয়ে বললেন, ভাইয়া আপনার এখানে কি ববিসটা আছে কিনা? আমি বললাম যে আপু মনে হয় নাই। আবার চিন্তা করলাম না, আমি খুলে দেখি ববিসটা 02 থেকে 5 আছে। ফোন দিয়ে আবার বললাম যে আপু আছে,
বলে আমার মেয়েটা গত 7-8 বছর থেকে একবার রক্ত যাওয়া শুরু হলে আর তো বন্ধ হয় না, কি যে কষ্ট, কত হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইলাম কাজ করে না, আর কত গাইনোকোলজিস্ট দেখালাম, ভালো হয় সাময়িক আবার চলে আসে। এখন গত কয়েক মাস থেকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হচ্ছে এবং প্রতিটা ঔষধ অন্য একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এত উচ্চ শক্তিতে দিচ্ছেন, কিছুতেই কিছু হচ্ছে না। তো আমি বললাম যে আপা আমি একটা ওষুধ দিই। বলে, কি ওষুধ দিবেন আপনি? উনি চলে আসেন আমার চেম্বারে। আমি বললাম কত বছর থেকে? বলে 7-8 বছর থেকে। গত 1 মাস থেকে আমার মেয়ে বলছে মা আমাকে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি বললাম মা কমবে। উনি মা বলতেছে, মা তো হোমিওপ্যাথি ডক্টর। তা আমি বললাম যে আপা আমি একটা ওষুধ দিই, দয়া করে ববিসটা খাওয়ায়েন না। কত নেবেন? ববিসটা 5। আমি বললাম ববিসটা দিচ্ছি আমি আপনাকে, আচ্ছা 02 নিয়ে যান, তবে খাওয়ায়েন না, এটা প্রয়োজন নেই। বলে আমার দেন এটা আপনি। বড় ডাক্তার বলছেন যে, আমি বললাম আমি চায়না দিলাম। প্রথম মনে হয়েছে 02 দেই, কারণ এই পর্যন্ত আল্লাহ পাকের অসীম রহমতে যত রোগী দেখছি, চায়না দিয়েছি, প্যারামেড দিয়েছি, প্যারাম্পল দিয়েছি, সবাইকে আল্লাহ সুস্থ করছেন। মানে আমি চায়না দিলাম 30 দিয়ে বললাম 1 দিন না 2 দিন পরে উনি আমার বলছে আমার মেয়ের রক্ত কমে আসছে, আমি একটা ভালো ফিল করতেছি। আজ কালকে বলছি আমি 5 দিন হয়ে গেল, প্রায় নাই বললেই চলে ভাইয়া, এখন কি করবো? এখন আর কিছু দেওয়ার দরকার নেই, যদি মনে চায় আপনি ফাইটাম দিয়ে রাখেন। স্যার আমাদের খুব ভালো করে প্রতিটা ওষুধ করতে হবে। উপস্থিত প্রায় 36 জন আছি আমরা যদি পড়তেও হবে, প্লাস ওই যে রোগী আসলে রোগী আসতে হবে, অনেক রোগী প্রয়োজন, কিন্তু রোগীকে দেখতে হবে, অবজার্ভ করতে হবে, প্রত্যেকটা ঔষধের রিজিয়ন জানতে হবে, এটা একেবারে রিজিয়ন জানতে হবে কোন রিজিয়নে এটা কাজ করে খুব ভালো, আর কিছু কিছু ওভারঅলও কাজ করে, দারুণভাবে কাজ করে, সেটা অল্প শক্তি হোক আর বেশি শক্তি হোক। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। কেস তো আরো আছে। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। জি, আমাদের রিয়াজ স্যার মনে হাত উঠিয়েছেন, মৌলানা রিয়াজ। আচ্ছা, এখানে স্যার যে আর্নিকাটা প্রয়োগ করলেন, এই আর্নিকা প্রয়োগের স্যার বরিকে যেটা পাচ্ছি আমি, বলা হচ্ছে যে চামড়া কালো ও নীল বর্ণ, চুলকানি, জ্বালাকর ছোট ছোট উদ্ভিদ, ছোট ছোট ফোড়া একসঙ্গে অনেকগুলো হয়, ঠিক আছে, ইকথায়ল সাইনিসিয়া, কালশিরা সজ্জাখাত, ঠিক আছে, শক্ত জাতীয় ব্রণ, এই বৈশিষ্ট্য হলো খুব সুন্দরভাবে বিস্তৃতি। এটা হচ্ছে আর্নিকার চামড়া, আর্নিকার স্কিন। আর আমরা জানি যেখানে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয়, বিশেষ করে পাতে ব্লাড সার্কুলেশন কিন্তু মানুষের কম, এইসব পায়ের রোগের ক্ষেত্রে বিশেষ করে আর্নিকা কিন্তু অন্যতম একটা মেডিসিন। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন কম, ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয়ে যদি কোনো অসুবিধা হয়, ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না, নামনেস দেখা দেয়, সেখানে প্রচুর ব্যথা, জ্বালা, সেই ক্ষেত্রে আর্নিকা আমরা ব্যবহার করি। কিন্তু জি স্যার, আমাদের ইকবাল স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমিনুল স্যারকে ধন্যবাদ, শাহিনুল ম্যাডামকে ধন্যবাদ, যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই জন্য, প্রধানত আমাদের সিরাজুল ইসলাম স্যার একটু অসুস্থ, এই জন্য উনি ক্লাসে আসতে পারেননি। তো সিরাজ স্যার জ্বর, সর্দি, কাশি আছে, আপনারা একটু দোয়া করবেন যেন স্যার দ্রুত